নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। আজকে আমি নিরামিষ ফুলকপি আলুর পোস্ত রেসিপি নিয়ে এসেছি। চলো এটা কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো। নতুন পুরনো সকলকেই অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার। তো দেখতেই পাচ্ছ আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে 3টে শুকনো লঙ্কা, পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা আর ফুলকপি নিয়ে নিয়েছি। পোস্তটা বাটা হয়ে গেছে, এবার কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা বসিয়ে নেওয়ার পর কড়াটা একটু গরম হতে সময় দেব, কারণ কড়া যত ভালো সুন্দরভাবে গরম হবে তেলও কিন্তু তাড়াতাড়ি গরম হয়ে যাবে। সরিষার তেলে আমি অবশ্যই রান্নাটা করব, কারণ সরিষার তেলে যদি পোস্ত রান্না করা হয় এর থেকে সুস্বাদু বোধহয় আর কিছু নেই। তারপরে দেখো ফুলকপিগুলোকে আমি দিয়ে নিলাম। ফুলকপিগুলোকে আগে দেওয়ার একটাই কারণ, যে ফুলকপি দেখবে যেমন ধরো আমরা ঝিঙের সাথে আলু একসাথে দিয়ে দিই পোস্তর সময়, তাতে কিন্তু ঝিঙের গন্ধটা কিন্তু চলে যায়, অতটা অসুবিধা হয় না। কিন্তু যেহেতু এটা নিরামিষ ফুলকপি, কোনো পেঁয়াজ ব্যবহার আমরা করছি না, তার জন্য কিন্তু ফুলকপিটা আগে একটু ভেজে নেওয়াটা উচিত। কারণ না হলে দেখবে ফুলকপির একটা ভাপা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু মোটেও ভালো লাগে না। তাই তোমরাও চেষ্টা করবে ফুলকপিটাকে সব সময় আগে এভাবে ভেজে নেওয়ার, যদি ফুলকপি পোস্ত বানাও। খুব সুন্দরভাবে কিন্তু আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার কিন্তু এটাকে আমি তুলে নেব। আর হ্যাঁ, অনেক সময় যদি আমরা পেঁয়াজ দিয়ে ফুলকপি আলু পোস্ত বানাই, সেই সময় কিন্তু পোস্তটাকে এইভাবে ফুলকপিটাকে এইভাবে না করার দরকার নেই, ভেজে আগে থেকে তুলে রাখারও প্রয়োজন পড়ে না অনেক সময়। তবে আমি বলবো আগে থেকে যদি ফুলকপি এইভাবে ভেজে তুলে রাখো, তাহলে কিন্তু এর টেস্টটা বেশ সুন্দর আসে। ব্যাস, ওই কড়ার মধ্যে আরেকটু আমি সামান্য তেল দিয়ে নেব। পোস্ততে যত তেলের পরিমাণটা একটু বেশি আসে তত কিন্তু টেস্টি হয়। তো দেখো সামান্য একটুই তেল দিচ্ছি, খুব বেশি না। তারপরে কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে নিলাম। কালো জিরে কাঁচা লঙ্কার ফোড়নটা ভাজা হওয়ার অপেক্ষা করব। যখন দেখব কালো জিরে কাঁচা লঙ্কার ফোড়নটা ভাজা হয়ে গেছে, সেই সময় এখানে ডুমো করে কাটে রাখা আলুগুলোকে তুলে দিলাম। ডুমো করে কেটে রাখা আলুগুলোকে তুলে দেওয়ার পর এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। ভাজবো একটু সময় ধরেই, যাতে এই আলুর ভাজার সময়তেই আলুটা 70% মতো সিদ্ধ হয়ে যায়। কারণ দেখবে তেলের মধ্যে কিন্তু সব জিনিসই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যে কোনো সবজি বলো আর মাছ বলো, যে কোনো কিছু দেখবে তেলের মধ্যে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যেটা জলে সিদ্ধ হতে অনেকটাই কিন্তু সময় লাগে বেশি। তাই আমি সবসময় পোস্ত বানালে তো এইভাবেই ঢেকে ঢেকে তেলের মধ্যে এটাকে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করি। তারপরে দেখো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, যাতে কালারটা ভালো আসে। অনেকেই কিন্তু সাদা পোস্ত ভালোবাসে, পোস্ত মানেই সাদা, এরকম একটা ব্যাপার আছে। আমার বাপের বাড়িতে তো একদম মাস্ট, পোস্ত মানেই সাদা হবে, এরকম ব্যাপার। আমার মা কোনো পোস্ততে যাই বলো না কেন, ফুলকপি বলো, আলু পোস্ত বলো, পেঁয়াজ পোস্ত বলো, ডাল পটল পোস্ত বলো, যে পোস্তই হোক না কেন, সব পোস্ততেই কিন্তু মা একটুও হলুদ দেবে না। কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে পোস্ত মানেই হলুদ। তো এই জন্য আমাকে এখানে আসার পর আমি এই হলুদ দেওয়াটা শুরু করেছি আর কি, যে যাতে এদের খারাপটা না লাগে। একটা হাসির কথা শেয়ার করছি, শোনো। এখান থেকে আমার বাপের বাড়ি, শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়িতে একজন দাদারা ঘুরতে গেছে, একজন দাদা আমাদের সাথে ঘুরতে গেছিলো তার ফ্যামিলি সহ। তো তো আমার মা আলু পোস্ত আর ডাল করেছে, আর মাংস করেছে, আর যা সব করার করেছে। তো তারপরে ওই দাদাটাকে এখন ডালের সাথে পোস্ত দিয়েছে। এবার পোস্তটা দেওয়ার পর দাদাটা যখন পোস্তটা খাচ্ছে, তো দাদাটা ভেবেছে না আলু সিদ্ধ, বলছে আলু সিদ্ধটা না খুব সুন্দর হয়েছে মাখাটা। মা বলছে আলু সিদ্ধটা খুব সুন্দর হয়েছে, দিয়ে মা বলছে ওটা আলু সিদ্ধ নয়, ওটা পোস্ত। তখন বলছে ও বুঝতে পারিনি এটা, আমি ভাবলাম আলু সিদ্ধ, তাই ভাবছি। তাও দেখো ডুমো ডুমো ছোটো ছোটো আলুগুলো আছে, কিন্তু একটু গলা গলা টাইপের আমার মা পোস্ত বানায়। তার জন্য উনি ভেবেছে যে আলু পোস্ত, আবার কালারটাও যেহেতু সাদা। তারপরে দেখো আমি বেশ কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে এটাকে ভেজে নিয়েছি। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছিলো তখন কিন্তু আমি টমেটোটা দিয়ে নিয়েছি। টমেটোটা আলুর সাথে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব, নিয়ে
খুব সুন্দরভাবে এটাকে ভেজে নেব। আর টমেটোটাও বেশ গলে গলে এসছে। এই সময় আমি ফুলকপিটাকে তুলে দিলাম। ফুলকপিটাকে তুলে দিয়ে আলুর সাথে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ ভেজে নেব। ফুলকপি কিন্তু এই আলুটা দেখবে প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার পর যদি ফুলকপিটা তুমি দাও না, তাহলে দেখবে ফুলকপি কিন্তু ভেঙে যাবে না। আর যেহেতু ফুলকপি আলু পোস্ত, তাই ফুলকপি ভেঙে গেলে খুব একটা ভালো লাগবে না। তারপরে এই যে পোস্ত বাটাটাকে দিয়ে দিলাম। পোস্ত বাটাটাকে দিয়ে নেওয়ার পরও এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ওই পোস্ত বাটাটা ধুয়েই একটু জল দিয়ে নিলাম, যাতে যেটুকু আলুটা সিদ্ধ হতে বাকি আছে সেটুকু সিদ্ধও হয়ে যায়, আর পোস্তটা খুব সুন্দরভাবে আলু আর ফুলকপির সাথে মিশে যায়, আর এর টেস্টটা যেন খুব সুন্দর আছে। তারপরে বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে ছেড়ে নিলাম। নেড়ে ছেড়ে টমেটোগুলোকেও না এইভাবে খুন্তির সাহায্যে গলিয়ে দিলাম। আমি এই টমেটো পোস্ততে খুব একটা বেশি দিই না, দিই না বললেই চলে। তো আমার হাজব্যান্ড যখন আজকেই যখন খেতে বসলো, তখন আমাকে বলছে যে কী ব্যাপার, তুমি আবার পোস্ততে টমেটো দিয়েছো? আমি বললাম তুমি আগে খেয়ে দেখো, খেয়ে দেখে যদি খারাপ লাগে তখন বলো। তারপরে ও খাওয়ার পর আর মুখ খোলেনি, ওর ভালো লেগেছে, সেই জন্য আর নেক্সট টাইম কিছু বলেনি। তো তারপরে আমি বললাম কেমন লাগলো, বলছে না ঠিক আছে, ভালো হয়েছে। আমরা তাহলে খেয়ে তো বলবে। আর একটা কথা, তোমরা যদি কেউ চাও এখানে 1 চামচ মতো কিন্তু চিনি দিতে পারো। আমি কোনো চিনি কিন্তু ব্যবহার করিনি, কেন পোস্ততে আমার চিনিটা ভালো লাগে না। ব্যাস, গরম গরম পোস্ত কিন্তু প্রায় আমার রেডি হয়ে এসছে। এবার দেখো, ঢাকাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই রকম ঠিক পোস্তর গ্রেভিটা রেখেছি, কারণ পোস্ততে যদি খুব একটা শুকিয়ে যায় খেতে ভালো লাগে না। ব্যাস, নামিয়ে নিয়েছি। ধন্যবাদ।